হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশনের কনসেপ্ট, সেই সঙ্গে টাইপস। তো আপনারা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এনটিএ নেট এবং ডাব্লিউবি সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের প্রত্যেককে ব্রেইনি রুটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো অলরেডি আমি বোর্ডেই লিখে রেখেছি যে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, সেই সঙ্গে প্রত্যেকটার কনসেপ্টও এখানে লেখা রয়েছে। তো কনসেপ্টগুলো বোঝার আগে আমরা একটু জেনে নিই যে কেন এই মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের প্রয়োজনীয়তা দেখা গেল বা দেখা দিল। আমরা জানি যে টিচিং লার্নিং প্রক্রিয়ায় একজন টিচার কি করেন, স্টুডেন্টদের সামনে পড়ান কোনো একটা পার্টিকুলার বিষয় বা টপিক, আর স্টুডেন্টরা কি করবে, তারা স্যারের পড়ানো বিষয় কিন্তু শুনবে, শোনার দরুন তারা শিখবে, তাই তো? তো একজন টিচার যখন ক্লাসরুমে পড়াবেন স্টুডেন্টদের সামনে, তিনি যে বিষয়টা পড়াবেন না, সেই বিষয়ের ওপর কিন্তু তার একটা গোলস বা অবজেক্টিভস তিনি কিন্তু সেট করেন। সেই লক্ষ্য বা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতেই তাদেরকে পড়ান। এখন প্রশ্ন হলো যে তিনি যে লক্ষ্য বা উদ্দেশ্যটা নিয়ে পড়াচ্ছেন, কাদেরকে মাথায় রেখে? স্টুডেন্টদের দিকেই কিন্তু তাকিয়ে তিনি যে লক্ষ্য বা উদ্দেশ্যটা সেট করেছেন, সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য। তিনার লক্ষ্য আমি যেন এই বিষয়গুলোকে স্টুডেন্টদেরকে ভালোভাবে শেখাতে পারি বা স্টুডেন্টরাও যেন ভালোভাবে শিখতে পারে। তো একটা স্টুডেন্ট কতটা ভালোভাবে সেই বিষয়গুলো শিখতে পারলো, বা স্যার স্টুডেন্টদের জন্য যে গোলস বা অবজেক্টিভসগুলো সেট করেছে, তারা ভালোভাবে সেটা অ্যাচিভ করতে পেরেছে কিনা, বা কতটা ভালোভাবে অ্যাচিভ করতে পারলো, বা ওই গোলস বা অবজেক্টিভসগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হলো কিনা, এইগুলো কিন্তু জানা দরকার। এইগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, তবেই একজন টিচারের টিচিং কতটা এফেক্টিভ হলো, সেই সঙ্গে লার্নারের লার্নিং কতটা ভালোভাবে সম্পন্ন হলো, সেটা কিন্তু বোঝা যায়। এর জন্য যে টুলসগুলো হেল্প করবে তারাই হচ্ছে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। এই তিনটে জিনিসের দ্বারা আমরা বুঝতে পারবো যে একজন টিচারের টিচিং কতটা এফেক্টিভ হলো, সেই সঙ্গে লার্নারদের লার্নিং বা শিখন কতটা ভালোভাবে সম্পন্ন হলো। কেমন? তো এখন আমরা তিনটে কনসেপ্ট বুঝবো। প্রথমে আমরা যে জিনিসটা জানবো বা যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টের কনসেপ্টে কি লেখা রয়েছে দেখুন, বলা হচ্ছে অ্যাসাইনিং এ নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু বলতে বোঝায় যে সংখ্যাগত মূল্য। তো এই একটা নিউমেরিক্যাল ভ্যালুকে অ্যাসাইন করা হবে কোথায়? টু স্টুডেন্টস এবিলিটিস অর পারফরমেন্স। তো একটা স্টুডেন্ট তার পারফরমেন্স কতটা ভালোভাবে শো করতে পারছে বা তার এবিলিটি কতটা, সেই এবিলিটির সঙ্গে যখন আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালুকে অ্যাসাইন করব, সেটাই হচ্ছে মেজারমেন্ট। তাহলে মেজারমেন্ট কি হলো? যে স্টুডেন্টদের পারফরমেন্সের সঙ্গে বা তার এবিলিটির সঙ্গে একটা নিউমেরিক্যাল ভ্যালুকে অ্যাসাইন করে দেব, সেটা মেজারমেন্ট। বিষয়টা কেমন? মনে করুন একটা স্কুলে 50 নম্বরের এক্সাম নেওয়া হয়েছিল। তো সেই স্কুলে ধরে নিলাম প্রায় 25, অর্থাৎ 25 জন হয়তো স্টুডেন্ট রয়েছে। যে 1 রোল করেছে বা যে 1 র্যাঙ্কে রয়েছে, সে পেল 50-এর মধ্যে 47। 2-এ যে র্যাঙ্ক করেছে, সে পেয়েছে ধরে নিন 50-এর মধ্যে 45। তো তারা যে পারফরমেন্সটা শো করেছে বা তাদের যা পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলোকে কিন্তু দেখুন এখানে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা অ্যাসাইন করে দিলাম যে ও র্যাঙ্ক 1-এ রয়েছে। কেন? কারণ বাদ বাকি 24 জনের থেকে সে সব থেকে বেশি স্কোর করেছে। সেটা কত? 50-র মধ্যে 47। এবং যে সেকেন্ড র্যাঙ্কে রয়েছে, সে কত পেয়েছে? সে পেয়েছে
50-এর মধ্যে 45। তাহলে এই যে তার পারফরমেন্স বা এবিলিটি, এটাকে যখন আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা অ্যাসাইন করছি, সেটাই মেজারমেন্ট, আর কিচ্ছু নয়। শুধু এটুকুই মনে রাখবেন যে স্টুডেন্টদের পারফরমেন্স বা এবিলিটির সঙ্গে একটা নিউমেরিক্যাল ভ্যালুকে অ্যাসাইন করে দেওয়া হবে। যে এক্সাম্পলটা দিলাম, যে এক র্যাঙ্ক করেছে বা যার র্যাঙ্ক 1 সে পেয়েছে 50-এর মধ্যে 47, বা যে 2 র্যাঙ্ক করেছে সে পেয়েছে 50-এর মধ্যে 45। জাস্ট এই সংখ্যাগুলো বা একটা নিউমেরিক্যাল ভ্যালু যখন আমরা তাদের এবিলিটিস বা পারফরমেন্সের সঙ্গে অ্যাসাইন করছি, সেটাই মেজারমেন্ট। এই গেল মেজারমেন্টের কনসেপ্ট। এখন আমরা বুঝবো যে অ্যাসেসমেন্ট কাকে বলে বা অ্যাসেসমেন্টের কনসেপ্টটা কি। কি লেখা রয়েছে দেখুন, বলছে যে প্রসেস অফ কালেক্টিং, রিভিউইং অ্যান্ড ইউজিং ডেটা ফর দ্য পারপোজ অফ ইমপ্রুভমেন্ট ইন দ্য কারেন্ট পারফরমেন্স। তো একটা জিনিস এখানে একটু খেয়াল করবেন, দেখুন যে পারপোজটার কথা বলা হয়েছে, সেই পারপোজটা কি? ইমপ্রুভমেন্ট ইন দ্য কারেন্ট পারফরমেন্স, অর্থাৎ স্টুডেন্টদের কারেন্ট বা বর্তমান পারফরমেন্স কেমন, তার ইমপ্রুভমেন্ট ঘটানোটাই হবে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য। তো ইমপ্রুভমেন্ট কিভাবে ঘটানো হবে, এটাও একটা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করুন এ, বি, সি 3টে স্টুডেন্ট, এই 3টে স্টুডেন্টের উপর আমরা একটা ইভালুয়েশন নিলাম। সেটা কেমন? তো 25 নম্বরের উপর 3 জনের উপর একটা পরীক্ষা নেওয়া হলো। মনে করুন এ যে স্টুডেন্ট সে 25-এর মধ্যে পেয়েছে 24, বি যে স্টুডেন্ট, আমরা এটা জাস্ট ধরে নিচ্ছি এক্সাম্পল হিসেবে, সে 25-এর মধ্যে পেয়েছে 10, আবার সি যে স্টুডেন্ট আমরা ধরেই নিলাম সে 25-এর মধ্যে পেয়েছে 5। এবার একটা জিনিস এখান থেকে দেখুন তো, যে এ যে স্টুডেন্ট সে পেয়েছে কিন্তু 25-এর মধ্যে 24। তো এই রেজাল্টটাকে আমরা কি বলতে পারি? মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে কিন্তু তার রেজাল্টটা হয়েছে, মোটামুটি না, যথেষ্ট ভালো। কারণ 25-এর মধ্যে 24 পেয়েছে, তাহলে তার রেজাল্ট কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে রয়েছে বা খুব ভালো জায়গায় রয়েছে। এবং বি যে স্টুডেন্ট, তার স্কোর কি দেখছি, সে পেয়েছে 25-এর মধ্যে 10। তো ডিফারেন্সটা দেখুন, এ স্টুডেন্ট পাচ্ছে 25-এর মধ্যে 24 আর বি পাচ্ছে 25-এর 10, তাহলে 14 ডিফারেন্স, এবং নম্বরটা এ এর থেকে অনেকটা কম। তাহলে আমরা কি বলতে পারবো এর পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে হলো? কখনোই কিন্তু আমরা বলতে পারবো না যে বি যে স্টুডেন্ট তার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি লেভেলে গেছে। আবার আমরা সি স্টুডেন্টকে যদি দেখি, দেখতেই পাচ্ছি সে পেয়েছে 25-এর মধ্যে 5। তাহলে ভাবুন এর রেজাল্ট আরো কতটা খারাপ, তাই না? একদম স্যাটিসফ্যাক্টরি লেভেলে নেই বললেই চলে। তো আমরা এই দুটো স্টুডেন্টকে যদি একটু মার্ক করি, বি এবং সি, এদের কারেন্ট পারফরমেন্স এখন আমরা জানতে পারলাম কি, যে সে 25-এর মধ্যে 10 পেয়েছে, কোন স্টুডেন্টটা? বি স্টুডেন্ট, এবং সি যে স্টুডেন্ট সে পেয়েছে 25-এর মধ্যে 5। এবার আপনারাই বলুন, এদের কারেন্ট যে পারফরমেন্স সেটার ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, হ্যাঁ কি না? অবশ্যই আছে। তো স্টুডেন্টদের পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট ঘটানোটাই উদ্দেশ্য কার? সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট হলো এটাই। তো কিভাবে ইমপ্রুভমেন্ট ঘটানো হবে? তার কারেন্ট পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে আমরা কিছু ডেটা পাবো, যেমন ডেটা স্বরূপ এগুলো কিন্তু পেলাম যে এ স্টুডেন্ট 25-এর মধ্যে 24, বি স্টুডেন্ট 25-এর 10, সি স্টুডেন্ট 25-এর 5। এগুলো আমরা তার কারেন্ট পারফরমেন্সের ডেটা হিসেবে পেয়েছি। তো এই ডেটাগুলোকে আমরা কি করলাম? রিভিউ করলাম। রিভিউ করেই তো বুঝতে পারলাম যে এদের রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে হলো কিনা। আমরা আইডেন্টিফাই করেই ফেলেছি যে বি যে স্টুডেন্ট তার রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি লেভেলে নেই, এবং সি যে স্টুডেন্ট তার তো আরোই খারাপ। স্বাভাবিকভাবে এদের কিন্তু কারেন্ট যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট ঘটানোটা প্রধান উদ্দেশ্য, আর এটা যে ঘটাবে সেই হচ্ছে অ্যাসেসমেন্ট। আরেকটা জিনিস বলি, অ্যাসেসমেন্ট কখন করা হবে? যখন কোনো একটা কাজ কিন্তু চলে। আচ্ছা, যখন কোনো একটা কাজ চলে সেটাকে আমরা কি বলবো? প্রসেস না প্রোডাক্ট? অবশ্যই সেটাকে আমরা প্রসেস বলবো, হ্যাঁ, প্রক্রিয়া বলবো, কারণ সেটা তো চলছে, কমপ্লিট কিন্তু হয়নি। তো এই যে অ্যাসেসমেন্ট,
এটা কিন্তু প্রসেস ওরিয়েন্টেড, নট প্রোডাক্ট ওরিয়েন্টেড, খেয়াল রাখতে হবে কিন্তু। এই গেল অ্যাসেসমেন্টের কনসেপ্ট। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন কি বলছে? বলছে ইট ইজ আ প্রোডাক্ট ওরিয়েন্টেড প্রসেস। দেখুন, আমরা অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের মধ্যে এখানেই একটা পার্থক্য খুঁজে পেলাম। এক্ষুনি যেটা আমি বললাম যে অ্যাসেসমেন্ট কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টেড নয়, এটা প্রসেস, কিন্তু ইভালুয়েশন যেটা সেটা কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, প্রোডাক্ট বলতে কি বোঝায়? ফলাফল বা আউটকাম। আমরা ফলাফল বা আউটকাম কখন পাবো? কোনো একটা কাজ চলাকালীন না কোনো একটা কাজ চলার শেষে? কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আউটকাম হিসেবে কিছু একটা পাবো, তাই না? তো এই জন্য ইভালুয়েশন হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। কেন? কারণ ইভালুয়েশন করা হবে কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ বলা যেতে পারে এন্ড অফ দ্য কোর্স, কোর্সের শেষে কিন্তু ইভালুয়েশন করা হয়। তো আর কি করে ইভালুয়েশন? তো ইট ইজ আ প্রোডাক্ট ওরিয়েন্টেড প্রসেস অফ মেকিং এ জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালু অর এফেক্টিভনেস অফ সামথিং। বলছে কোনো কিছুর এফেক্টিভনেস কতটা, তার ভ্যালু কতটা, সেই ভ্যালুর ওপর যখন একটা জাজমেন্ট দেওয়া হবে, সেই জাজমেন্টটা দেবে কে? ইভালুয়েশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ইভালুয়েশনের কনসেপ্টটা কি? যে ইভালুয়েশন সবসময় কোনো একটা কোর্স কমপ্লিট হওয়ার পর কিন্তু হবে, অর্থাৎ এন্ড অফ দ্য কোর্স আমরা বলতে পারি। তো সে কি করবে? প্রোডাক্টের বেসিসে, প্রোডাক্ট বা আউটকামের বেসিসে কিন্তু একটা জাজমেন্ট প্রোভাইড করবে। যেমন আমরা লাস্ট যে 3টে স্টুডেন্টের এক্সাম্পল দিচ্ছিলাম, এ পেয়েছে 25-এর মধ্যে 24, বি পেয়েছে 25-এর মধ্যে 10, সি পেয়েছে 25-এর মধ্যে 5। এটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা কিন্তু অ্যাসাইন করা হলো জাস্ট। এখানে কিন্তু কোনো তার ভ্যালু জাজমেন্ট দেওয়া হলো না। ভ্যালু জাজমেন্ট কি? যে এই যে 25-এর মধ্যে 24 পেয়েছে, এর ভ্যালু বা এফেক্টিভনেস কি আমরা অনেক সময় বলি না যে এক্সিলেন্ট রেজাল্ট বলি। তো আবার যদি 25-এর মধ্যে 10 ধরি, কি বলি? যে এভারেজ। এভারেজ। আবার যদি বলি 25-এর মধ্যে 5, অনেক সময় আমরা বলি না যে ভেরি ব্যাড বা পুয়ার রেজাল্ট। তাহলে দেখুন, তার এই স্কোরের বেসিসে তাদের যে নিউমেরিক্যাল ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুর বেসিসে সেখানে আমরা একটা জাজমেন্ট অ্যাসাইন করলাম যে এ স্টুডেন্ট তার ভ্যালু বা এফেক্টিভনেস হচ্ছে এক্সিলেন্ট, বি যে স্টুডেন্ট তার ভ্যালু বা এফেক্টিভনেস হচ্ছে এভারেজ রেজাল্ট, আবার সি যে স্টুডেন্ট তার এফেক্টিভনেস বা ভ্যালু হচ্ছে ভেরি ব্যাড বা পুয়ার রেজাল্ট। এটাই হচ্ছে ইভালুয়েশন। তাহলে স্টুডেন্টদের এখানে ভ্যালু বা এফেক্টিভনেস জাজমেন্ট করা হবে কিসের বেসিসে? তাদের আউটকাম বা প্রোডাক্টের বেসিসে। কোনো একটা কোর্স কমপ্লিট হলো, সেই কোর্সটা কমপ্লিট হওয়ার পর আউটকাম হিসেবে সে কতটা ফলাফল অর্জন করতে পেরেছে বা তার আউটকামটা কতটা হয়েছে, সেই আউটকামটাকে যখন আমরা ভ্যালু অথবা এফেক্টিভনেস জাজমেন্ট দেব, সেটাই হচ্ছে ইভালুয়েশন। এবং এই ইভালুয়েশনে স্টুডেন্টদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু জাজমেন্ট করা হবে। কি বললাম? কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোর জাজমেন্ট দেওয়া হবে এই ইভালুয়েশনে। তো এখানেই তো আমরা দেখতে পাচ্ছি যে তার নম্বরটা কত ছিল? 25-এর মধ্যে 24। তাহলে এটা কোয়ান্টিটি। সেই সঙ্গে তার একটা ভ্যালু দেওয়া হলো এক্সিলেন্ট, এটা কোয়ালিটি। তাহলে আমরা বলতেই পারি ইভালুয়েশনে স্টুডেন্টদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে আমরা কোয়ান্টিফাই যেমন করব, সেই সঙ্গে তার কোয়ালিটিটাও কিন্তু আমরা অ্যাসাইন করব। সেই সঙ্গে যে বি যে স্টুডেন্ট, তার কোয়ান্টিটি কি ছিল? সে 25-এর মধ্যে 10 পেয়েছে, তাই না? সেই সঙ্গে তার কোয়ালিটিও আমরা একটা অ্যাসাইন করলাম, কি? তার রেজাল্ট হচ্ছে এভারেজ। আবার সি স্টুডেন্টের দিকে যদি আমরা একটু তাকাই, দেখতে পাচ্ছি যে সে 25-এর মধ্যে 5 পেয়েছে। তাহলে এটা তার পারফরমেন্সের একটা নিউমেরিক্যাল অ্যাট্রিবিউট, সেই সঙ্গে যেটা কোয়ান্টিটি, আর সেই সঙ্গে তার কোয়ালিটি কি পেল? সে ভেরি ব্যাড বা তার পারফরমেন্স পোর, এটাই তার কোয়ালিটি। তাহলে ইভালুয়েশন এমন একটা প্রসেস যেখানে স্টুডেন্টদের পারফরমেন্সকে আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি উভয়ের সাপেক্ষে বা উভয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু জাজমেন্ট দেব। ঠিক আছে?
এই গেল মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের কনসেপ্ট। এখন আমরা জানবো ইভালুয়েশনের টাইপসগুলো সম্পর্কে। দেখুন আমি বোর্ডে কিন্তু 4টে টাইপস লিখে রেখেছি। কি কি? এক হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন, 2 ফরমেটিভ, 3 ডায়াগনস্টিক এবং 4 নম্বরে যে টাইপসটা লিখে রেখেছি সেটা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। এছাড়াও ইভালুয়েশনের আরও টাইপস রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। কেমন? তো আজকের আমরা এই 4টে টাইপস সম্পর্কে জানবো। তার আগে আপনাদের একটা বিষয় আমি বলে রাখি, এই যে 4টে টাইপস, এটার উপর আজকের আমরা একটা জেনারেল কনসেপ্ট নেব, ডিটেলসে কিন্তু আজকের আলোচনা করব না। পরবর্তী ভিডিওতে আমরা এই ইভালুয়েশনের যে টাইপসগুলো রয়েছে এটার উপর ডিটেলসে একটা ক্লাস করব। কেমন? তো আজকের আমরা একটা জেনারেল কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি যে কোন ইভালুয়েশনকে প্লেসমেন্ট ইভালুয়েশন বলা হয়, ফরমেটিভ ইভালুয়েশন কি, ডায়াগনস্টিক ইভালুয়েশন কি এবং সামেটিভ ইভালুয়েশন কি। তো প্রথমে আমরা জানবো এই প্লেসমেন্ট ইভালুয়েশন। প্লেসমেন্ট ইভালুয়েশন বলতে বোঝায় যে একটা রাইট প্লেসে আমি একটা রাইট পারসনকে বসাতে চাই। তাহলে আমাদের তো জেনে নেওয়া উচিত যে ওই পারসনটা ওই প্লেসের জন্য উপযুক্ত কিনা, তাই তো? তাহলে যখন আমরা কোনো একটা ইভালুয়েশনের দ্বারা ওই পারসনটাকে যাচাই করে নিচ্ছি যে ওই পারসন বা ব্যক্তিটা ওই প্লেসের জন্য বা ওই ওয়ার্কের জন্য এলিজিবল কিনা বা পারফেক্ট কিনা, তবে সেটাই হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। তাহলে প্লেসমেন্ট ইভালুয়েশন কি বললাম? যে কোনো একটা ওয়ার্ক বলুন বা কোনো একটা প্লেস বলুন, সেই প্লেসে বা ওয়ার্কের ক্ষেত্রে কোনো একটা পারসন এলিজিবল কিনা সেটা আমরা জাজমেন্ট করতে চাই, সেটা আমরা যাচাই করতে চাই। তো যে ইভালুয়েশনের দ্বারা এই জাজমেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি যে কোনটাকে প্লেসমেন্ট ইভালুয়েশন বলা হবে। তো আমরা দেখি যে ইউজির পর যখন স্টুডেন্টরা পিজিতে অ্যাডমিশন নিতে যায় সে সময় দেখা যায় অনেক এরকম ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিন্তু এন্ট্রান্স দিয়ে পিজিতে অ্যাডমিশন নিতে হয়, তাই না? তো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে যে প্রায় 150 থেকে 200 এর মধ্যে কিন্তু সিট থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো কোনো একটা ইউনিভার্সিটি যদি আমরা এ কে ধরে নিই, যে মনে করলাম এ একটা ইউনিভার্সিটি যার অ্যালোটেড সিট কত 150 থেকে 200, এবং সেখানে যে সিস্টেমটা রয়েছে সিস্টেমটা কি এন্ট্রান্স এক্সাম। আচ্ছা, যখন এন্ট্রান্স এক্সাম দেয় তখন কি 150 বা 200 জনই কি দেয়? কখনোই কিন্তু নয়, তার থেকে অনেকটা বেশি পরিমাণ স্টুডেন্ট কিন্তু ওই এন্ট্রান্স এক্সামটা দিতে আসে। আমরা উদাহরণ হিসেবে ধরেই নিলাম যে প্রায় 2000 জন এন্ট্রান্সে বসেছে বা এই এক্সামটা দিচ্ছে। তো 2000 জনকেই কি নিয়ে নেওয়া হবে? কখনোই নয়। কেন? কারণ এখানে অ্যালোটেড সিট কিন্তু 150 থেকে 200, নেওয়া হবে 150 বা 200 জনকে, আর পরীক্ষা দিচ্ছে কত? 2000 জন। তাহলে এই 2000 জনের মধ্যে কাদেরকে নেওয়া হবে বা কোন 150 বা 200 জনকে নেওয়া হবে? প্রথম সারিতে যারা থাকবে, তাই না? তাহলে প্রথম যে 150 বা প্রথম যে 200 জন তাদেরকেই তো নেওয়া হবে, আর বাকি যারা থাকবে তাদেরকে কি করে দেওয়া হবে? এলিমিনেট করে দেওয়া হবে। কেন? কারণ তাদের উপর যে এক্সামটা নেওয়া হয়েছিল, যে এন্ট্রান্স এক্সামটা নেওয়া হয়েছিল, তাদের আউটকাম দেখে একটা জাজমেন্ট দেওয়া হলো যে 150 বা 200 জনের পরবর্তী যারা রয়েছে তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে পিজি করার জন্য এলিজিবল নয়, আর প্রথম 150 বা 200 জন তারা এই ইউনিভার্সিটিতে পিজি করার জন্য এলিজিবল। তাহলে আপনারাই বলুন যে এখানে এই জাজমেন্টটা কি দেওয়া হলো যে এই প্লেসের জন্য এরা এলিজিবল বা উপযুক্ত কিনা? অবশ্যই দেওয়া হলো। এটাই হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন, যে ওই কোর্স বা ওই ওয়ার্কের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা পারফেক্ট বা উপযুক্ত, সেটাই হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। বা এনটিএ নেটের ক্ষেত্রে, নেটের কথাও যদি আমরা ভাবি, তো নেটের জন্য আমাদের প্রথমে কি করতে হয়? একটা রিটেন এক্সাম দিতে হয় না? কেন? কারণ ইউজিসি কর্তৃপক্ষ তারা যাচাই করে নিচ্ছে যে কোন কোন স্টুডেন্টগুলো যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। তো ওই যে নেট, ওটাও কিন্তু একটা প্লেসমেন্ট ইভালুয়েশন। বা টেটের কথা যদি ভাবি, এসএসসির কথাও যদি ভাবি, বা আমরা যদি আপার প্রাইমারির কথা ভাবি, এগুলো কিন্তু এক একটা প্লেসমেন্ট ইভালুয়েশন। কেমন? কারণ এই ইভালুয়েশনের দ্বারা
একটা প্রাথমিক পর্বে বা পর্যায়ে কি দেখে নেওয়া হচ্ছে যে কারা কারা শিক্ষকতার জন্য এলিজিবল বা কারা কারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। বা আমরা এই যখন পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে যে এক্সামটা নিলাম যে কোন 150 বা 200 জন এই ইউনিভার্সিটিতে পিজি করার জন্য এলিজিবল, এগুলোই হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশনের এক একটা এক্সাম্পল। তো প্লেসমেন্ট ইভ্যালুয়েশনের কনসেপ্টটা কি, যে আমি একটা রাইট প্লেসে একটা রাইট পারসনকে বসাতে চাই। তার আগে আমাদের কি করণীয়, ওই ব্যক্তিকে যাচাই করে নিতে হবে ওই ব্যক্তিটা ওই প্লেসের জন্য উপযুক্ত কিনা। এখন আমরা যে টাইপস সম্পর্কে জানবো সেটা হলো ফরমেটিভ ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশন কি, যখন কোনো একটা কাজ চলছে বা অনগোয়িং সেই সময় যে ইভ্যালুয়েশনটা করা হয় সেটাই হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। কাজ কিন্তু শেষ হওয়ার পরে নয়, কাজটা যখন চলছে। আচ্ছা, যখন কোনো একটা কাজ চলে সেটাকে কি বলা হবে, প্রসেস না প্রোডাক্ট? আমি কিন্তু প্রথমেই বলেছি এটা অনেক আগে কিন্তু বলেছি যে যখন কোনো একটা কাজ কিন্তু চলতে থাকে সেটাকে কিন্তু প্রসেস বলা হয়, আর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সেটা কি, প্রোডাক্ট। তো যে ফরমেটিভ ইভ্যালুয়েশন কি বলছি, যে যখন কোনো একটা কোর্স চলছে বা অনগোয়িং বা কোনো একটা কাজ চলছে সেই সময় এই ইভ্যালুয়েশনটা অ্যাপ্লাই করা হয় বা এই ইভ্যালুয়েশনটা প্রয়োগ করা হয়। স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রসেস ওরিয়েন্টেড, প্রসেসের কনসেপ্ট তো সেটাই বলি। যখন কোনো একটা কাজ চলছে সেটাকে আমরা প্রসেস বলবো, নট প্রোডাক্ট। প্রোডাক্ট কখনো বলবো যখন কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সেটাকে প্রোডাক্ট বলবো। কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশন যেহেতু কোনো একটা কোর্স চলাকালীন হচ্ছে বা কোনো একটা কাজ যখন অনগোয়িং কন্ডিশনে রয়েছে বা ডিউরিং কন্ডিশনে রয়েছে, সেক্ষেত্রে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশনকে কি বলতে পারি, যে সেটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড। তো এই যে ইভ্যালুয়েশন, এটারও আমরা একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। তো টিচারেরা যখন ক্লাসে পড়ান সাধারণত তারা 45 বা 1 ঘন্টার ক্লাস নিয়ে থাকেন বা এই সময়ের মধ্যেই ক্লাসটা নিতে হয়, তাই তো? তো দেখবেন ওই 45 বা 1 ঘন্টার ক্লাসে তিনি কি সবসময় পড়িয়ে যান? কখনোই নয়। ধরো 20 মিনিট তিনি হয়তো পড়ালেন, বাদ বাকি সময় কি করেন বলুন তো? পড়ানো হয়ে যাওয়ার পর বিভিন্ন স্টুডেন্টদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন না যে আচ্ছা আজকের আমরা কি আলোচনা করলাম, তুমি একটু বলো তো? বা পার্টিকুলার ওই বিষয় রিলেটেড একটা কোশ্চেনও তিনি থ্রু করতেই পারেন যে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বাবা, তুমি একটু বলো তো। তাহলে এই যে প্রশ্নগুলো তিনি করছেন কেন? কারণ তিনি যাচাই করে নিচ্ছেন যে আজকের আমি যেটা পড়ালাম স্টুডেন্টরা সেটা বুঝতে পারলো কিনা, বা বোঝার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয়নি তো, বা এমন কোনো জায়গা কি রয়ে গেছে যে যেটা তারা বুঝতে পারেনি। এগুলো তো তাদের মানে টিচারদেরকে জানতে হবে। তো এটাই হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। তিনি কিন্তু পড়াচ্ছেন, যখন ক্লাসে রয়েছেন সেই সময় তিনি যে ইভ্যালুয়েশনটা করছেন সেটাই কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশন। তো আমরা এক্সাম্পল হিসেবে এটাকেই বলতে পারি, হ্যাঁ, যে ক্লাসরুমে কোশ্চেন করা বা কোনো একটা বিষয় টিচার পড়ালেন তারপর তাকে সংক্ষিপ্ত আকারে বলতে বলা যে তুমি কতটা বুঝতে পেরেছো বা কি বুঝেছো, বা আমি আজকে কি বোঝাতে চেয়েছি তুমি সংক্ষেপে একটু বলো তো। বা অনেক সময় দেখবেন হোমওয়ার্ক দেওয়া হয়, আজকে টিচার যেটা পড়ালেন বলে দেন অনেক সময় যে বাড়ি থেকে তোমরা কিন্তু এই কাজটা করে আনবেন। এগুলো কিন্তু সব ফরমেটিভ ইভ্যালুয়েশনের এক্সাম্পল। তো ফরমেটিভ ইভ্যালুয়েশন তাহলে বিষয়টা কি, যে যখন কোনো একটা কাজ চলছে সেই সময় যে ইভ্যালুয়েশনটা করা হবে সেটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। তো যখন এটা কোনো একটা কাজ চলাকালীন হচ্ছে তার জন্য এটা কিন্তু প্রসেস ওরিয়েন্টেড। কেমন? সেই সঙ্গে আমরা এটা জানলাম যে ফরমেটিভ ইভ্যালুয়েশন কেন করা হয়, কারণ শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন কিন্তু এটা হচ্ছে, তার মানে টিচার যাচাই করে নিতে চাইছে তিনি যেটা পড়িয়েছেন স্টুডেন্টরা কতটা ভালোভাবে বুঝতে পারলো, বা বোঝার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয়নি তো, বা এমন কোনো বিষয় তারা বুঝতে পারেনি এইরকম কোনো কন্ডিশন কি থেকে গেছে। অ্যাকচুয়াল তিনি যাচাই করতে চাইছেন যে তাদের প্রোগ্রেস কতটা হলো, এটাই হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। বা এই ফরমেটিভ ইভ্যালুয়েশনে এটাও হতে পারে যে তাদের যে প্রবলেমগুলো থেকে গেছে সেটাকেও আইডেন্টিফাই করা। এই হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট যে টাইপসটা আমরা জানবো সেটা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন।
তো বলে রাখি এই ডায়াগনস্টিক ইভালুয়েশনও কিন্তু যখন কোনো একটা কাজ চলছে সে সময় কিন্তু হয়ে থাকে। তো আপনাদের তাহলে একটা কনফিউশন তৈরি হতেই পারে যে এইরকম হয়তো একটা প্রশ্ন পড়লো যে যখন কোনো একটা কাজ চলছে সেই সময় আমরা যে ইভালুয়েশন টাইপসটা ইউজ করব সেটা কোনটা, এবং অপশানে দেখলেন ফর্মেটিভ ডায়াগনস্টিক দুটোই রয়েছে। তাহলে আপনারা কোনটা করবেন? আপনারা করবেন ফর্মেটিভ। কেন? কারণ মনে রাখবেন এই যে ডায়াগনস্টিক এটা হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশনের একটা পার্ট। এটা কিন্তু হয়তো দুটো আলাদা, আমরা দুটো নাম দেখতে পাচ্ছি যে একটা ফর্মেটিভ একটা ডায়াগনস্টিক, দুটোর উদ্দেশ্য আলাদা। কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা ফর্মেটিভের কিন্তু একটা পার্ট। যখন কোনো একটা কাজ চলছে সেটাই তো ফর্মেটিভ, আবার যখন যেটাকে আমরা ডায়াগনস্টিক বলছি সেটাও কিন্তু যখন কোনো একটা কাজ চলছে। এবং পরীক্ষায় এইরকম একটাই প্রশ্ন পেলেন যে কোনো একটা কাজ যখন চলছে সেই সময় আমরা যে টাইপস অফ ইভ্যালুয়েশন ইউজ করবো সেটা কোনটা, আপনারা মারবেন কিন্তু ফর্মেটিভ। ডায়াগনস্টিক অপশন থাকবেই, এটা মারবেন না। কেন? কারণ ডায়াগনস্টিকটা হচ্ছে ফর্মেটিভের একটা পার্ট। কেমন? তো ডায়াগনস্টিক যে ইভ্যালুয়েশন এর প্রধান উদ্দেশ্য বা কাজ হলো স্টুডেন্টদের ডিফিকাল্টিসগুলো আইডেন্টিফাই করা। তারা যখন টিচিং লার্নিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো সেই টিচিং লার্নিং প্রক্রিয়ায় তাদের প্রবলেম কোথায় বা তারা কোন কোন ক্ষেত্রগুলিতে সমস্যা অনুভব করছে, তাদের সেই ডিফিকাল্টিস এরিয়া বা তাদের কোথাও উইকনেস থেকে যায়নি তো সেই উইকনেসটাকে আইডেন্টিফাই করবে, সেটাকে এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। তাহলে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের প্রধান কাজ হচ্ছে স্টুডেন্টদের উইকনেস বা তাদের ডিফিকাল্টিস এগুলোকে আইডেন্টিফাই করা। তাহলে শুধুই কি এই উইকনেস বা ডিফিকাল্টিসগুলোকে আইডেন্টিফাই করা এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের কাজ? না, এটা যেমন একটা কাজ, সেই সঙ্গে যে ডিফিকাল্টিস বা উইকনেসগুলোকে আইডেন্টিফাই করা হলো সেটাকে সংশোধন করতে হবে, সেই উইকনেস বা ডিফিকাল্টিসগুলোকে দূর করতে হবে, রিমুভ করতে হবে। তার জন্য কি দিতে হবে? রেমিডিয়াল ক্লাস দিতে হবে, তাই তো? তাহলে আমরা বলতেই পারি রেমিডিয়াল ক্লাস। রেমিডিয়াল ক্লাস কিন্তু এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের সঙ্গে রিলেটেড। এখান থেকেও প্রশ্ন আসে যে রেমিডিয়াল ক্লাস বা রেমিডিয়াল ট্রেনিং কোন টাইপস অফ ইভ্যালুয়েশনের সঙ্গে রিলেটেড, সেটা হবে কিন্তু ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। কেন? কারণ ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের প্রধান উদ্দেশ্য বা পারপোজ হলো স্টুডেন্টদের উইকনেস বা ডিফিকাল্টিস এগুলোকে আইডেন্টিফাই করা, সেই সঙ্গে সেগুলোকে ওভারকাম করতে হেল্প করা। এই গেল ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। তো আরেকবার আমি দুটো জিনিস সংক্ষেপে একটু বলি। ফর্মেটিভ এটাও যখন কোনো একটা কাজ চলছে সেই সময় করা হবে, এবং ডায়াগনস্টিক এটাও যখন একটা কোনো কাজ চলছে সেই সময় এই মেথডটা কিন্তু অ্যাপ্লাই করা হবে। তবে দুটোর পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে ডায়াগনস্টিকটা হচ্ছে ফর্মেটিভের একটা পার্ট। ফর্মেটিভের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টের প্রোগ্রেস কতটা হলো, এবং ফর্মেটিভেও তাদের প্রবলেমগুলোকে দেখা হবে, তবে বেশি যেখানে ফোকাস করছে প্রবলেম বা উইকনেসগুলোকে বা ডিফিকাল্টিসগুলোকে আইডেন্টিফাই করা, সেটা হবে কিন্তু ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। কেমন? আর যেটা বললাম এই যে রিমিডিয়াল ক্লাস, এটা কোন টাইপস অফ ইভ্যালুয়েশনের সঙ্গে রিলেটেড, সেটা হবে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এবং এটাও বলে দিলাম যে যদি এইরকম কোনো প্রশ্ন পড়ি, এনটিএ নেটে কিন্তু একবার এই প্রশ্নটা এসেছিল যে যখন কোনো একটা কাজ চলছে সেই সময় তাহলে আমরা কোন টাইপস অফ ইভ্যালুয়েশনটা অ্যাপ্লাই করব। ফর্মেটিভ ডায়াগনস্টিক দুটোই অপশান ছিল, এনটিএ কিন্তু নিয়েছে ফর্মেটিভ, এবং আমি সেটা এক্সপ্লেইনও করে দিলাম কেন ফর্মেটিভ তারা নিল। ঠিক আছে, এখন আমরা যে টাইপসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, এবং আজকের লাস্ট বিষয়টা কিন্তু এটাই, সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভটা কখন? এন্ড অফ দা কোর্স, অর্থাৎ যখন কোনো একটা কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে বা যখন কোনো একটা কাজ শেষ হয়ে যাচ্ছে, সেই কাজটা কতটা ভালোভাবে শেষ হলো বা কতটা ভালোভাবে কমপ্লিট হলো বা কাজটার এফেক্টিভনেস কতটা বেটার, সেটা আমরা জানতে চাই। তার জন্য যে টাইপস অফ ইভ্যালুয়েশনটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। কনসেপ্ট কি? যখন কোনো একটা কাজ কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে
এন্ড অফ দ্য কোর্স বা কমপ্লিশন অফ দ্য কোর্স, সে সময় আমরা যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু সামেটিভ ইভালুয়েশন। তো এটা কখন হচ্ছে? কোনো একটা কাজের কিন্তু শেষে, যখন কোনো একটা কাজ কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে, সেখানে কোন বিষয়টাকে ফোকাস করা হয়? প্রোডাক্টকে। আর যখন কোনো একটা কাজ চলছে সেখানে কোন বিষয়টাকে ফোকাস করা হয়? প্রসেসকে। তো সামেটিভ যেহেতু কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পর হচ্ছে, এখানে কিন্তু মেন ফোকাস হবে কোথায়? প্রোডাক্টের উপর। এই প্রোডাক্টের বেসিসে সেই এফেক্টিভনেসটাকে আমরা জাজমেন্ট দেব যে সেই ওয়ার্ক বা কোর্সটি কতটা ভালোভাবে কমপ্লিট হলো। তো মনে রাখবেন এই যে সামেটিভ ইভালুয়েশন, এটা কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টেড, এবং যখন কোনো একটা কোর্স কমপ্লিট হচ্ছে, ফিনিশড, তারপর যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হবে সেটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। তো আমরা এই সামেটিভ ইভালুয়েশনেরও একটা এক্সাম্পল নিই, দিলে আমাদের সামনে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন হায়ার সেকেন্ডারি বলুন বা পিজি বা ইউজি লেভেলে যে এডুকেশন সিস্টেমটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই পরীক্ষাটা হয় কিন্তু সেমিস্টার নিয়মে বা সেমিস্টার সিস্টেম। এটা কেমন? যে প্রতি 6 মাস অন্তর কিন্তু স্টুডেন্টদের এক্সাম দিতে হয়। তো 6 মাস ধরে কি হয়? 6 মাস ধরে টোটাল কোর্সের যাবতীয় ইনস্ট্রাকশন স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়। তো তারা ওই 6 মাস ধরে ওই ইনস্ট্রাকশনগুলো রপ্ত করে বা তাদের যা যা কোর্স ওয়ার্ক থাকে সেগুলো কিন্তু তারা কমপ্লিট করে। করার পর তাদের কিন্তু একটা এক্সাম নেওয়া হয়। এই এক্সামের দ্বারা দেখতে চাওয়া হচ্ছে এই 6 মাসের যে কোর্স বা ইনস্ট্রাকশন তারা কতটা ভালোভাবে বুঝতে পেরেছে, বা এই 6 মাসের কোর্সের উপর তাদের আউটকাম কতটা ভালোভাবে হলো। এটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। আবার যদি আপনারা অ্যানুয়াল এক্সামিনেশন দেখেন, সেক্ষেত্রে আমরা কি দেখি? যে যখন পুরো একটা ইয়ার কমপ্লিট হচ্ছে, এই 12 মাস ধরে তাদের যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া হয়। ওই 12 মাসের ইনস্ট্রাকশন তারা কতটা ভালোভাবে বুঝতে পেরেছে সেটা যাচাই করা হবে। এই 12 মাসের শেষে একটা এক্সাম নেওয়া হয়, যেটাকে বার্ষিক বা অ্যানুয়াল এক্সাম বলা হয়। এটাও কিন্তু একটা সামেটিভ ইভালুয়েশনের এক্সাম্পল। তো যখন কোনো একটা কোর্স কমপ্লিট হচ্ছে, কমপ্লিটের পর আমরা যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস শেয়ার করবেন। সেই সঙ্গে পরবর্তী ক্লাসটা পেতে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।